যে হাসপাতালে আইসিইউ থাকবে, ভেন্টিলেশন থাকবে, আমাদের প্রচুর জায়গা রয়েছে পশ্চিমবঙ্গের, প্রচুর হাসপাতাল রয়েছে, সেখানে কোনো রকমভাবে হয়তো সামান্য ওই প্রাথমিক চিকিৎসাটুকুই করা যায়, তার বেশি নয়। সেখান থেকে অন্য জায়গায় রেফার করতে গেলে একটা সময় সাপেক্ষ একটা বিষয় থাকে। এইটাও তো আমরা এই ছবিটা দেখতে পাই। হ্যাঁ, এটা খুব বাস্তব কথা এই কারণে যে এটা আমরা দেখছি এবং আছে আমাদের দেশে। আমরা এখনও সমস্ত হাসপাতালে যত হেলথ ফ্যাসিলিটিস আছে প্রত্যেকটা জায়গায় ভেন্টিলেটর ফেসিলিটি আমরা তৈরি করতে পারিনি। তো সেখানে তাহলে আমরা আজকের দিনে যদি বসে এটা ভাবা যায়, তাহলে আমরা এরকম জিবিএস যদি হয় কারোর, তখন কি করবে? যদি গ্রামে গঞ্জে হয়, তাহলে ডাক্তারদের সচেতন হতে হবে, তাকে আগে আইডেন্টিফাই করতে হবে, সন্দেহ করতে হবে এটা জিবিএস হতে পারে। এই সন্দেহ করার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে, সে তো সেখানে গ্রামের একটা প্রাইমারি হেলথ সেন্টারে অবভিয়াসলি সেখানে আইভিআইজি দেওয়া বা সেখানে প্লাজমা এক্সচেঞ্জ করা সেগুলো তো সম্ভব নয়। তার যদি দেখে যে উইকনেস আছে না আছে, সে করতে পারবে না, এবং তার সেই সচেতনতা দরকার যে আজকে যদি আমি এই পেশেন্টকে ইমিডিয়েটলি চিকিৎসা না করি, আগামী 3 দিনের মধ্যে সে কী হতে চলেছে, এইটা মাথায় রেখে তাকে সঙ্গে সঙ্গে রেফার করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে এই রেফারেলে কতটা সময় লাগবে এবং কতক্ষণের মধ্যে তাকে ভেন্টিলেটর ফেসিলিটির মধ্যে পৌঁছতে হবে। এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে কোন সময় তাকে রেফার করা হলো। ডে 1-এ রেফার করা হলো নাকি তার অলরেডি শ্বাসকষ্ট শুরু হয়েছে তখন রেফার করা হলো। স্বাভাবিকভাবে যখন শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, সে আর নিঃশ্বাস নিতে পারছে না, গিলতে পারছে না, মাসেলগুলো উইক হয়ে পড়েছে, তখন তাকে রেফার করতে গেলে ডেফিনেটলি আমি বলবো যে কয়েক ঘন্টার মধ্যেই তাকে সেখানে পৌঁছানো উচিত। সেখানে তার তো বাঁচার চান্স তত কমে যাবে যত দেরি হবে। সেই জন্য ইনিশিয়াল ডক্টর বিশ্বাস যেটা বলবেন, ইনিশিয়ালি আমরা যদি দেখি কোনো মানুষের মধ্যে, এটা নয় যে আজকে জ্বর হলো তারপরে, যেমন আমরা দেখি ধরো চিকুনগুনিয়াতে আজকে জ্বর হলো তারপরে গাঁটে গাঁটে ব্যথা শুরু হলো, কিন্তু এটা তো তা নয়। ধরো আমরা যদি পেট খারাপ থেকে বলি, ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি সংক্রান্ত যদি আমরা এটা ধরি, বা কোনো ভাইরাল ইনফেকশন, একটা হাঁচি কাশি হয়েছে, তার অনেক পরে হচ্ছে, ততদিনে সে হাঁচি কাশিটা ভুলিয়ে গেছে, ততদিনে পেট খারাপটা সে ভুলিয়ে গেছে যখন জিবিএস ডেভেলপ করছে। সুতরাং সেটা পেশেন্ট কিন্তু সেই রিলেশনশিপটা টানতে পারবে না, এটা ডাক্তারকেই খুঁজে বার করতে হবে। সুতরাং এই রিলেশনশিপটা আমাদের যে হিস্ট্রি টেকিংয়ের যে ব্যাপারটা আছে এখানে খুব একটা ইম্পর্টেন্ট নয়। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ডাক্তারকে সন্দেহ করতে হবে, সঙ্গে সঙ্গে তাকে এখানে না রেখে রেফার করতে হবে, উন্নত চিকিৎসা যেখানে পাওয়া যাবে। আমি আবারও ডক্টর বিশ্বাসের কাছে যাব। এই যে সিনড্রোমটা আমরা দেখবার পর, ডাক্তারবাবুর কাছে যাওয়ার পর মোটামুটি সময়কালটা আমাদের কীরকম থাকে, কতটা সময় হাতে থাকে যেখান থেকে আমাদের যে কাছের মানুষ তাকে আমরা বাড়ি ফিরিয়ে আনতে পারবো? ইনফ্যাক্ট এই ডায়াগনোসিস করতে একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তার ক্লিনিক্যালি এক্সামিন করে 8 ঘন্টার মধ্যে ডায়াগনোসিস করে ফেলতে পারবে। তারপর 4-5 ঘন্টার মধ্যে ইনভেস্টিগেট হয়ে যায়। ইনভেস্টিগেশন হয়ে যাওয়ার মধ্যে একটা লম্বা পাংচার করতে হয়, একটা নার্ভ টেস্ট করতে হয়, করার পরে ডায়াগনোসিস হয়ে গেলে পরে প্রথম দিনই আরম্ভ করে দেওয়া যেতে পারে, একদিনের মধ্যেই। কিন্তু এর মাঝে দুটো জিনিস, যে ওষুধ আরম্ভ করার আগে সপ্তাহে আগে ওর দেখতে হবে যে কতদিন প্যারালিসিস আছে, ওকে অ্যাসেসমেন্ট করতে হবে, ওর ব্লাড প্রেশার, পালস, ভাইটাল দেখতে হবে যে ব্লাড প্রেশার ফল করছে না রাইজ করছে, সেগুলো ট্রিটমেন্ট করতে হবে। ভেন্টিলেটার যদি দরকার লাগে তো ভেন্টিলেটারের জন্য একদম শেষ মুহূর্তে না করে আগেই দরকার পড়লে হয়তো ইন্টুবেশন করতে হতে পারে, রাইজ টু পাস করতে হতে পারে, সেই সবগুলো করে নিয়ে তারপর এগুলো করতে হাফ দিন লাগে, একদিনের কমই সময় লাগে ওষুধটা আরম্ভ করা। কিন্তু আগের সপ্তাহে আগে যখন অ্যাডমিট হয় সকালেই দেখতে হয় যে হ্যাঁ ওর সার্কুলেশন ভালো আছে নাকি, ওর রেসপিরেশন ভালো আছে নাকি, গিলতে পারছে কি না, অ্যান্ড কতখানি উইকনেস আছে। পেশেন্ট যদি খুব তাড়াতাড়ি দ্রুতভাবে 4-5 ঘন্টার মধ্যে যদি খুব প্যারালিসিস হয়ে যায়, তখন তারা খুব সিরিয়াস পেশেন্ট, তারা ভেন্টিলেটরে যাওয়ার চান্স খুব বেশি থাকে। তো সেই জন্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যে কীরকমভাবে কোনো পেশেন্ট 2 সপ্তাহ ধরে গ্র্যাজুয়ালি প্রোগ্রেস করে, তখন ওটা অত ইমার্জেন্সি না। কিন্তু একটা মনে রাখতে হবে যে এই প্রোগ্রেশনটা মানে 0 ডে 1 থেকে 4 সপ্তাহের মধ্যে 28 দিনের মধ্যে সব পেশেন্ট প্রোগ্রেস করবে। যারা 1-2 দিনের মধ্যে প্রোগ্রেস করে তারা সিরিয়াস থাকে অ্যান্ড তাদের তাড়াতাড়ি ট্রিটমেন্ট করা উচিত। যারা স্লোলি প্রোগ্রেস করে তাদের মনে করতে হবে তারা হয়তো ভেন্টিলেটর লাগবে না, তাদের রেফার নিশ্চয়ই করে দেওয়া উচিত, কিন্তু তাদের অতটা দ্রুতভাবে না করে আস্তে আস্তে মানে 1-2 দিনের মধ্যেই রেফার করে দেওয়া উচিত, শিফট করা উচিত। কেননা পরে দেখা গেছে যে 1 সপ্তাহ পরে কি 2 সপ্তাহ পরে ডিটোরিয়েট করেছেন, ভেন্টিলেটর পর চলে গেছে। সেই নিয়ে এদের 4 সপ্তাহের মধ্যে যদি যা কিছু ডিটোরিয়েট করার কিংবা খারাপ হওয়ার 4 সপ্তাহের মধ্যেই হবে। তারপর 1-2 সপ্তাহ ওরা স্টেবল থাকে, ভেন্টিলেটর পর থাকুক কি যাই হোক,
অ্যান্ড তারপর ওরা আস্তে আস্তে 2 সপ্তাহ 4 সপ্তাহ পরে ওরা রিকভার করতে আরম্ভ করে। একবার রিকভার করতে আরম্ভ করলে পরে তখন ভেন্টিলেটর চলে যায়। আমাদের একটা মিথ আছে যে ভেন্টিলেটর পর চলে গেলে পরে আর বাঁচানো যাবে না, সেটা না, কিন্তু এরা বাঁচানো যায় অ্যান্ড এদের ট্রিটমেন্ট আছে। সেই জন্যেই যদি ভেন্টিলেটরও লাগে, ভেন্টিলেটরতে মোস্ট অফ দ্য পেশেন্ট এরা বেরিয়ে আসে। বেশ, আমি অমিতাভ বাবুর কাছে যাব। ভেন্টিলেটর, আইসিইউ, মানে এই বিষয়গুলো, মানে প্রথমে এখন বাড়িতে যদি কোনো একটা সমস্যা হয় ফার্স্টে মানুষের অর্থনৈতিক দিকটা ভাবতে হয়, কারণ সবার পক্ষে এই যে চিকিৎসার যে ব্যয় সেটা কন্ট্রিবিউট করা সম্ভব হয় না। সেক্ষেত্রে দাঁড়িয়ে এত মানে এই যে লং প্রসেস, চিকিৎসাতে তো একটা বড় অঙ্কের মানে বড় অঙ্কর অ্যামাউন্ট ইনভেস্টের ব্যাপার রয়েছে, সেখান থেকে সাধারণ যে পরিবার রয়েছে তাদের জন্য কি? আমরা যদি এইখানে প্রশ্ন আসছে যে আমরা সামগ্রিক আমাদের দেশের বা রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো কথা যদি আমরা ধরি, তাহলে সেখানে একটা প্রশ্ন উঠছে যে আমি যে পেশেন্ট একটা হাতে পেলাম, যার এরকম সাইন সিমটম হচ্ছে, ঝিঝি হচ্ছে, কি আস্তে আস্তে অবশ হয়ে আসছে, হাতটা পাটা প্যারালিসিস হয়ে আসছে, এই পেশেন্টকে একটা গ্রামে বা একটা ইভেন ডিস্ট্রিক্ট লেভেলেও যদি আমি পাই, সেখানে কি যে ডায়াগনোসিস পদ্ধতিগুলো আমরা ব্যবহার করে থাকি, ডক্টর বিশ্বাস আপনি আমার সঙ্গে এটাকে হয়তো একমত হবেন যে আমরা যখন একটা ওই লেভেলে ইনফ্রাস্ট্রাকচার যা আছে সেখানে নার্ভ কন্ডাকশন স্টাডি এসব তো করার সুবিধে সব জায়গায় পাওয়া যাবে না, তাহলে আমরা ডায়াগনোসিস কনফার্ম করার ব্যাপারটার জন্যও কিন্তু আমরা পেরিফেরাল ইউনিটে করতে পারছি না। সেই জন্যে আমি আগে যেমন বললাম, আমি বলছি যে ওই জায়গা থেকে আমরা যদি এই হেলথ সার্ভিসটাকে বিভিন্ন টিয়ারে ভাগ করে নিই, যে একেবারে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা জেলা স্তরের স্বাস্থ্যকেন্দ্র এবং শহরের স্বাস্থ্যকেন্দ্র, বড় বড় সিটির, এই জায়গায় কিন্তু আমাদের অ্যাপ্রোচটা সম্পূর্ণ আলাদা হচ্ছে। আমি যখন প্রাইমারি লেভেলের কথা ভাবছি, সেখানে ইভেন ডায়াগনোসিসটা কনফার্ম করতেও পারা যাচ্ছে না। সেখানে কি হচ্ছে না, ক্লিনিক্যাল সাসপিশন হচ্ছে, সেই ক্লিনিক্যাল সাসপিশনের বেসিসে তাকে আমরা হায়ার সেন্টারে রেফার করছি। এবারে প্রশ্ন হচ্ছে যে খরচাপাতি কতটা হবে। অবভিয়াসলি খরচাপাতি তো হয়, তবে ফর্চুনেটলি আমরা এখন জানি যে রাজ্য স্তরে বা দেশের জাতীয় স্তরে সরকারের তরফ থেকে অনেক স্বাস্থ্য বিমা প্রকল্প চালু করা হয়েছে। সেগুলো সাহায্য নিলে আমার মনে হয় না এগুলো আমাদের দেশ আস্তে আস্তে উন্নতি করছে, আরও এগোচ্ছে, আরও এগোবে, আমরা অনেক এগিয়ে যাব যখন নাকি কোনো মানুষকে হয়তো এই চিন্তাটা করতে লাগবে না এবং সরকারি পাশে এসে দাঁড়াবে যে তাকে সেই সাহায্যটা করার জন্য। হ্যাঁ, ডেফিনেটলি ব্যয় সাপেক্ষ এই পুরো চিকিৎসাটা। যখন নাকি আমি ইন্টেনসিভ কেয়ার ইউনিট, আইসিইউ বা ভেন্টিলেটরের প্রসঙ্গ আনছি, সেখানে ডেফিনেটলি ব্যয় সাপেক্ষ, সাধারণ মানুষের পক্ষে সেটা কখনোই সম্ভব হয় না। বেশ, আমি ডক্টর বিশ্বাসের কাছে আবার যাবো যে চিকিৎসা ধরুন চলছে, তারপরে ভেন্টিলেটর, মানে এমনিতেই মানুষজন একটা আতঙ্ক তৈরি, আপনি যেমনটা বললেন সত্যিই তাই। ভেন্টিলেটর মানে মানুষ, মানে বাড়ির যে লোকজন তাদের আশঙ্কা অনেকটা বেড়ে যায়। তারপরে সুস্থ হয়ে যখন বাড়ি নিয়ে যাওয়া হয়, তারপরের কি কেয়ার থাকে? ইনফ্যাক্ট তার আগে আমি বলি যে খরচাপাতি সম্বন্ধে। খরচাপাতি হচ্ছে যে আজকের দিনে ইনফ্যাক্ট স্টেট লেভেলে সব জায়গায় এই গভর্নমেন্ট হাসপাতালে এই ট্রিটমেন্টটা অলমোস্ট ফ্রিতে হচ্ছে। খরচাপাতি ভেন্টিলেটর ফ্রিতে হচ্ছে, অ্যান্ড ওষুধের দাম কয়েক লক্ষ টাকা, প্লাজমা এক্সচেঞ্জ করুন কিংবা আইভিআইজি দিন কয়েক লক্ষ টাকা, সেগুলোও সরকার দিচ্ছে।